হাই এভরিওয়ান। আমরা ব্লাডের প্রথম ক্লাসে দেখে নিয়েছিলাম ব্লাডের পুরো থিওরিটা। আজকে আমরা দেখব ব্লাডের উপর পুরো ব্যাখ্যা সহ কোয়েশ্চেনের আলোচনা। আর এটা আপকামিং যে কোনো পরীক্ষার জন্য ভীষণই ইম্পর্টেন্ট, আপনাদের সবার জন্য ভীষণই উপকারী হতে চলেছে। আপনারা সবাই মন দিয়ে ভিডিওটা একটু দেখবেন। আপনারা চলুন আমার সাথে একটু শুনে নিন। আজকে ব্লাড থেকে যে প্রথম কোয়েশ্চেনটা রাখা হয়েছে যে লোহিত রক্তকণিকার কবরস্থান নামে পরিচিত কোনটি? তাহলে লোহিত রক্তকণিকা আরবিসি, তার যে কবরস্থান যাকে বলা হয় গ্রেভিয়ার্ড অফ আরবিসি, এটা কোনটা? অপশন এ বলেছে যকৃৎ, অপশন বি বলেছে স্প্লিহা, অপশন সি বলেছে বৃক্ক, আর অপশন ডি বলেছে অস্থিমজ্জা। আচ্ছা, যকৃৎ বা লিভার এটা কি? আমাদের তো এটা সবচেয়ে বড় একটা গ্রন্থি, আর যেটা আমাদের বিপাকে সাহায্য করে। তো সেটা তো হবে না। আর যখন আমরা মানে মায়ের এমব্রয়োতে ছিলাম, ভ্রূণ অবস্থায়, মানে আমরা এমব্রয় ছিলাম মায়ের স্যাকে, তখন কিন্তু আমাদের এই যকৃৎ থেকে বা 1 মাস অব্দি যকৃৎ থেকে ব্লাড প্রডিউসড হয়েছে। তো আরবিসি প্রডিউস হয়েছে, তাহলে এটা হবে না। আর আমাদের অস্থিমজ্জাটা কি করছে? আমরা প্রাপ্তবয়স্ক হয়ে গেছি যখন, প্রাপ্তবয়স্ক এখন বা 1 মাস পর থেকে সে ব্লাড তৈরি করতে সাহায্য করছে, তাহলে এটাও হবে না। আর তারপর কিডনি, কিডনি আমাদের কি করে? কিডনি আমাদের বর্জ্য পদার্থ ফিল্টার হতে সাহায্য করে, তাহলে এটাও হবে না। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? লিহা। এবার ব্যাখ্যা হিসেবে আমরা কি বলতে পারি? যে লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন, যেটি মানে এই যখন এই 120 দিন শেষ হয়ে যায় তখন সেইটা কোথায় যায়? সেটা আমাদের এই প্লীহাতে গিয়ে জমা হয়ে ধ্বংস হয়ে যায়। এর জন্য এই আরবিসির কবরস্থান বলা হয়। কেননা আমরা মরে গেলে, কোনো মানুষ যখন মৃত মারা যায়, তারপরে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়? কবরস্থানে। মানে তাকে কবরস্থানে নিয়ে রাখা হয়। তাহলে একটা যখন আরবিসি ধ্বংস হয়ে যাচ্ছে, সেই ডেড সেলটা তখন সেটা এখানে, ডেড ব্লাড সেলটা এখানে গিয়ে জমা হয়, তার জন্য একে গ্রেভিয়ার্ড অফ আরবিসি বলুন। আশা করছি ক্লিয়ার। সেকেন্ড কোয়েশ্চেন, কোন রক্তকণিকাকে সৈনিক কণিকা বলেন? সৈনিক কণিকা বলা হয় কারণ এটি জীবাণু ধ্বংস করে। প্রথমে বলেছে আরবিসি। আচ্ছা, আরবিসি তো আমাদের রক্তে কি করে? O2 আর কার্বন ডাই অক্সাইডটাকে পরিবহন সাহায্য করছে, তাহলে এটা হবে না। শ্বেত রক্তকণিকা কি করে আমাদের? শ্বেত রক্তকণিকা আমাদের রক্তটাকে শ্বেত রক্তকণিকা, তারপরে বলছে অনুচক্রিকা, অনুচক্রিকা আমাদের রক্তের তঞ্চনে সাহায্য করছে, তাহলে এটা হবে না। তারপর থ্রম্বোসাইট, থ্রম্বোসাইট এটাও হবে না, কারণ অনুচক্রিকার আরেকটা নামই থ্রম্বোসাইট। তাহলে এই তিনটে হলো না, আমরা এলিমিনেট করে ফেললাম। তাহলে কোনটা পড়ে থাকলো? থাকবে হলো শ্বেত রক্তকণিকা। কারণ আমরা ব্যাখ্যা হিসেবে বলতে পারি যে শ্বেত রক্তকণিকা এটা ফ্যাগোসাইটোসিস ও অ্যান্টিবডি তৈরির মাধ্যমে দেহে প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করে। এটা কি করে? বহিরাগত জীবাণুর বিরুদ্ধে আমাদের লড়াই করতে সাহায্য করে। আশা করছি বোঝা গেছে। চলুন নেক্সট কোয়েশ্চেনে যাই। পরের কোয়েশ্চেন, রক্ত তঞ্চনের জন্য কোন ভিটামিন অপরিহার্য? আমরা পার্ট 1 এর ক্লাসে ভালো করে বলেছিলাম রক্ত তঞ্চনের পুরো ডিটেলসে কি করে রক্তটা আমাদের তঞ্চিত হয়। কেউ যদি পার্ট 1 এর ক্লাসটা না দেখেন ব্লাডের, গিয়ে একটু দেখে নেবেন, তাহলে তার কিন্তু আর অপশন দেখা লাগবে না, এমনি অপশন ছাড়া বলতে পারবেন। আসুন দেখে নিই কি কি অপশন বলেছে। ভিটামিন এ। আচ্ছা, আমাদের ভিটামিন এ কি করে? আমাদের ভিটামিন এ, আমরা ভিটামিনে পড়িয়েছিলাম এটা মানে আই রিলেটেড, দৃষ্টি শক্তি, তাহলে এটা তো হবে না। ভিটামিন সি, ভিটামিন সি করে সেটা দাঁতে স্কারবিরও হয়, তাহলে এটাও হবে না। ভিটামিন ডি, ভিটামিন ডি আমাদের কি করে? হার্ট রিলেটেড, তো এটাও হবে না। ক্যালসিয়াম রিলেটেড, তাহলে কোনটা পড়ে থাকলো? ভিটামিন কে, তাহলে এটা হয়ে যাবে উত্তর। আর এর ব্যাখ্যা হিসেবে আমরা কি বলতে পারি? যে ভিটামিন কে যকৃতে প্রথম মিন এবং অন্যান্য প্রোটিন ফ্যাক্টর তৈরি হতে সাহায্য করে, যেটা রক্তের তঞ্চনে সাহায্য করে। কারণ আমরা তো জানি যে প্রথম মিনের এই যে এইটা প্রোটিনটা, এটা আমাদের কি করবে? আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করবে। আমরা রক্ত তঞ্চনে ভালো করে বলে দিয়েছিলাম, আর একবার একটু দেখে নেবেন। এটাই ছিল তার ব্যাখ্যা। যাই নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলেছে সর্বজনীন গ্রহিতা বা ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বলা হয় কোন রক্ত গ্রুপকে? আমি ইউনিভার্সাল রেসিপিয়েন্ট কেন বলা হচ্ছে সেটা ভালো করে পার্ট 1 এ ক্লিয়ার করে দিয়েছি, যে এর কনসেপ্টটা কি, কেন রেসিপিয়েন্ট, কেন এর সবার থেকে রেসিপিয়েন্ট মানে কি? গ্রহিতা, গ্রহণ ক্ষমতা। তো সেটা অপশন হিসেবে কি দিয়েছে এখানে? গ্রুপ ও। গ্রুপ ও কি? গ্রুপ ওটা হলো দাতা, সে সবাইকে দিতে পারবে, তো এটা তো হবেই না, না। তারপর বলেছে গ্রুপ এ, গ্রুপ এও নয়, কেন? গ্রুপ এ অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি থাকে, তো এটা হবে না। গ্রুপ বি, গ্রুপ বি তেও
অ্যান্টিজেন বা অ্যান্টি এ বা অ্যান্টি এ বা বি অ্যান্টিজেন দুটোই থাকছে, এটা হবে না, তাহলে কি হয়ে যাবে? এবি। কারণ ব্যাখ্যা হিসেবে আমরা বলতে পারি যে এবি গ্রুপের ব্যক্তিদের লোহিতরক্ত কণিকায় এ এবং ই উভয় অ্যান্টিজেনই থাকে, কিন্তু কোনো অ্যান্টিবডি থাকে না। যেহেতু কোনো অ্যান্টিবডি থাকছে না, তাই তারা গ্রহিতা, তারা সব ধরনের ব্লাড গ্রুপ থেকেই রক্ত নিতে পারবে, কিন্তু সবাইকে দিতে পারবে না। তাই আমরা একে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বলছি। নেক্সট কোয়েশ্চেন, রক্তের তরল অংশকে কি বলে? রক্ত একটা তরল যোগ কলা। কানেকটিভ টিস্যুর মধ্যে জেনেছিলাম যে রক্তের মধ্যেও জেনেছিলাম যে রক্ত একটা তরল যোগ কলা। এবার যে রক্তের মধ্যে আবার যে তরল অংশ, সেই পার্টটাকে আমরা কি বলবো? আচ্ছা, প্রথম অপশন বলে যে সিরাম। সিরামটা কি? সিরাম আমাদের রক্ত, মানে রক্তটাকে জমাট বাঁধার পর রক্তরস থেকে ফাইব্রিনোজেন অপসারিত করে যে তরল পড়ে থাকে, সেটাকে সিরাম বলছি। তো শুধু সেটা হবে না, তারপর বলেছে লসিকা। লসিকাটা কি? লসিকা আমাদের কলা কোষের অন্তর্বর্তী স্থানে থাকে। এটা একটা স্বচ্ছ তরল, এটা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ নয়, কিন্তু শুধু তরল অংশ আমরা বলতে পারবো না। রক্তকণিকা হবে না, কারণ রক্তকণিকার মধ্যে তো কঠিন অংশ, রক্তের কঠিন অংশ থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা এর মধ্যে থাকে। তো এটা হচ্ছে না, তাহলে রক্তের মানে একদম প্লেন ভাষায় যে রক্তের তরল অংশটাকে আমরা বলবো রক্ত রস বা প্লাজমা। কেন বলবো? এই ব্যাখ্যা হিসেবে আমরা ফার্স্ট পার্টে আলোচনা করেছিলাম যে রক্ত রসটা কি একটা ঈষৎ হলুদাভ তরল, কেমন দেখতে হয় আমরা খালি চোখেই দেখতে পাবো, যে একটু ছুঁড়ে গেলে, কেটে যাওয়া লাগবে না, ছুঁড়ে গেলে দেখি যে আমরা একটু হলুদ হলুদ এক রকমের পদার্থ বেরোচ্ছে, ছুঁড়ে ছুঁড়ে গেলে, তাহলে আমরা কিন্তু ভিজুয়ালি চোখেই দেখতে পারবো যে হলুদ হলুদ যেটা বেরায় সেটা হলো রক্ত রস। আর যার পার্সেন্টেজ কত, 55% এই রক্তরস আমাদের রক্তের মধ্যে থাকে। আশা করছি কনসেপ্ট ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন বলেছে হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? শক্তি উৎপাদন করা। শক্তি উৎপাদন কে করে? আমরা সেলে পড়েছিলাম মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে, তো এটা তো হবে না। তারপর বলেছে রোগ প্রতিরোধ করা। রোগ প্রতিরোধ কে করে? আমাদের কোনো জার্ম যদি আসে আমাদের শরীরে, প্রথমে আমাদের ফাইটিং ক্ষমতা তৈরি করে শীত রক্তকণিকা, তাহলে এটাও হবে না। অক্সিজেন পরিবহন করা। আচ্ছা, তারপর বলেছে রক্ত জমাট বাঁধানো। রক্ত জমাট বাঁধানো কাজ কার? অনুচক্রিকা, তাহলে এটাও হবে না। তাহলে কোনটা পড়ে থাকছে? অক্সিজেন পরিবহন করা। তাহলে হিমোগ্লোবিনের কাজকে অক্সিজেন পরিবহন করা। আর এই ব্যাখ্যা হিসেবে আমরা কি বলতে পারি? যে হিমোগ্লোবিন হলো লোহিত রক্তকণিকায় অবস্থিত একটি লৌহ গঠিত প্রোটিন। কেননা আমি পার্ট ওয়ানে পড়ার সময় বলেছিলাম হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন এই ওয়ার্ডটাকে যদি আপনি স্প্লিট করেন, যে হিম হিম যুক্ত গ্লোবিন, যদি আমি সন্ধি বিচ্ছেদ করি যে হিম প্লাস গ্লোবিন, হিম মানে হলো লোহিত রঞ্জক, মানে লৌহ রঞ্জকটা, আর গ্লোবিন মানে হলো প্রোটিন। এটা দ্বারা হিমোগ্লোবিন, মানে আমাদের রক্তের মধ্যে যেটার মধ্যে আপনার লৌহ গঠিত প্রোটিন অংশটা, সেটাই হলো হিমোগ্লোবিন। আর যেটা আমাদের কি করে, যা ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে তাকে অক্সিজেন হিমোগ্লোবিন রূপে দেহের প্রতিটি কোষে পৌঁছে দেয়। এটা হলো হিমোগ্লোবিনের কাজ। আশা করছি কনসেপ্ট ক্লিয়ার। চলুন নেক্সট কোয়েশ্চেনে যাই। বলেছে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত? আমাদের শরীরে যে আমরা অনেক সময় বলছি যে অ্যানিমিয়া হয়, রক্ত কমে যায় বা কিছু, রক্ত দিতে হতে পারে, তাহলে একটু জেনে নেওয়া যাক যে রক্তের মানে স্বাভাবিক পরিমাণ কত। অপশন দিয়েছে 2 থেকে 3 লিটার, অপশন বি বলেছে 5 থেকে 6 লিটার, অপশন সি বলেছে আপনার 8 থেকে 10 লিটার, না ডি বলেছে 10 থেকে 12 লিটার। তাহলে একটা সুস্থ মানুষের তাহলে গড় রক্ত থাকার প্রয়োজন 5 থেকে 6 লিটার। মানে তার মানে বডি যে ওয়েট হবে তার 7 থেকে 8% হলো রক্ত থাকে, মানে তাহলে সেটা স্বাভাবিক। একটা একটা মানুষের তো ওয়েট এক এক রকম হয়, তাহলে তার বডি ওয়েটের ওয়েট অনুযায়ী 7 থেকে 8% যদি তার রক্তের পরিমাণ থাকে, তাহলে বুঝে নিতে হবে সেটা স্বাভাবিক। যাই পরের কোয়েশ্চেন বলেছে ফাইব্রিনোজেন বিহীন রক্ত রসকে কি বলে? ফার্স্ট ফার্স্ট অপশনটা দিয়েছে লসিকা। লসিকা কি করে? সংবহন তন্ত্রের একটা তরল একটা অংশ, তো সেটা হবে না। তারপর বলেছে অপশন বি প্লাজমা। প্লাজমাটা কি? প্লাজমা হলো ফাইব্রিনোজেন সহ। কোয়েশ্চেনটা একটু ভালো করেই পড়ে নেবেন, একবারে বলেছে কিন্তু ফাইব্রিনোজেন বিহীন, খুবই ইম্পর্টেন্ট। এই যে যখন আমাদের বলে না যে কোনটি নয় বা এটা বিহীন, সেগুলোই কিন্তু আমাদের পরীক্ষার হলে গিয়ে আমাদের কনফিউশন ক্রিয়েট করবে, বা আমরা তখন তো শুধু একটা সাবজেক্ট মাথায় নিয়ে যাবো না, অনেক সাবজেক্ট মাথায় নিয়ে যাই, তাহলে তখন আমাদের এই কোয়েশ্চেন গুলোই আমাদের ভুল করে আসার সম্ভাবনা বেশি হয়ে যায়। তাই প্রথমবারই পড়ে নেবেন যে বলেছে ফাইব্রিনোজেন বিহীন।
তার জন্য এটা প্লাজমা হলো না। কেননা আপনারা অনেক সময় আমরা তাড়াহুড়োতে যখন পরীক্ষায় করতে চাই, কেননা টাইমিংও একটা ব্যাপার থাকে, ফাইব্রিনোজেন দেখেই কিন্তু আমরা প্লাজমা দিয়ে দিই, তাই না? প্লাজমাটা হলো ফাইব্রিনোজেন যুক্ত, কিন্তু কোয়েশ্চেনে যে ফাইব্রিনোজেন বিহীন, তাই প্লাজমা হলো না। তারপরে বলেছে সিরাম। আচ্ছা, তারপর আসি প্রোটিন। প্রোটিন তো হবে না। প্রোটিন কি? প্রোটিন একটা রক্তরসের উপাদান, যেটা একটা সম্পূর্ণ তরল অংশ নয় প্রোটিনটা, তাই এটা হলো না। তাহলে ফাইব্রিনোজেন বিহীন কোন অংশটা হবে? পড়ে থাকছে অপশন সি, সেটা কি? সিরাম। কেন আমরা সিরাম বলছি একটু ব্যাখ্যাটা জেনে নিন। যে রক্ততন্ত্রের সময় রক্তরসের প্রোটিনে ফাইব্রিনোজেন ফাইব্রিন জালে রূপান্তরিত হয়, রক্ত জমাট বাঁধার পর যে স্বচ্ছ তরল অবশিষ্ট থাকে তাকে, মানে তার মধ্যে কোনো ফাইব্রিনোজেন থাকছে না, একেই আমরা বলবো সিরাম। আশা করছি সবার ক্লিয়ার। এই কোয়েশ্চেনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন বলেছে কোন রক্তকণিকার গড় আয়ু প্রায় 120 দিন? অপশন এ বলেছে যে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা বিভিন্ন বিভিন্ন প্রকারের হয়, আর এর আয়ুষ্কালও কি, এটা মানে কয়েকদিনের জন্য, সাধারণত কয়েক ঘন্টা থেকে কয়েক দিন হতে পারে। আর তাহলে এটা হবে না। তারপর বলেছে লোহিত রক্তকণিকা। আচ্ছা, তারপর বলেছে অনুচক্রিকা। অনুচক্রিকা বা প্লেটলেট, আমরা এটা 15 সময় বলেছিলাম, এটা 5 থেকে 9 দিন বাঁচে, তাহলে এটা তো হবে না, এটা তো কেননা বলেছে 120 দিন। তারপর বলেছে মনোসাইট। মনোসাইটটা কি? মনোসাইট সেটা কি? একটা শ্বেতকণিকার অংশ, শ্বেতকণিকার আবার ডানা বিহীন অংশ, এক গ্রানুলোসাইট পার্ট। তো সেটাও হবে না, এটা তো মানে কয়েকদিনও হতে পারে, 120 দিন তো এটা হবে না, এটা এলিমিনেট হয়ে গেল। তাহলে কোনটা পড়ে থাকলো? অ্যান্সার উইল বি আরবিসি, লোহিত রক্তকণিকা। কেন বলছি একটু ব্যাখ্যাটা শুনে নিই। কেননা লোহিত রক্তকণিকা অস্থিমজ্জায় উৎপন্ন হওয়ায় পর রক্তরসে প্রায় 120 দিন পর্যন্ত সক্রিয় থাকে, তারপর লিহাতে গিয়ে ধ্বংস হয়। কেননা ফার্স্ট কোশ্চেনেই বলেছিলাম গ্রেভিয়ার্ড অফ আরবিসি। গ্রেভিয়ার্ড মানে কবরস্থান, তাহলে আমরা মানুষ মরে গেলেও কবরস্থানে দেওয়া হয়, সেরকম আমাদের রক্তের যখন ব্লাড সেলটা আরবিসি মরে যায় তখন সেটা কোথায় গিয়ে জমা হয়? আমাদের স্প্লিহাতে জমা হয়, তাই আমরা সেই বডির ওই স্প্লিহাকে কবরস্থান বলছি। আশা করছি কনসেপ্ট ক্লিয়ার, আর কনফিউশন ক্রিয়েট হবে না। চলুন নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন বলেছে অ্যান্টিবডি তৈরি করা কোন শ্বেত রক্তকণিকার প্রধান কাজ? শ্বেত রক্তকণিকা তো অনেকগুলো পার্ট আছে, তার মধ্যেও আবার কোন পার্টটা অ্যান্টিবডি তৈরি করে? অপশন কি দিয়েছে একটু দেখুন। নিউট্রোফিল। নিউট্রোফিল কি করে? নিউট্রোফিল আমাদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সাহায্য করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা আমি বলে দিয়েছি পার্ট 1-এ, আপনাদের জন্য আবার আমি বলে দিচ্ছি রিপিট করে। ফ্যাগোসাইটোসিস হলো একটা প্রক্রিয়া, যখন আমাদের শরীরে কোনো জীবাণু ঢোকে তখন আমাদের শরীর সেই জীবাণুটাকে এনগালফ করে তার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, তাকে আমরা বলবো ফ্যাগোসাইটোসিস। তো সেটা কে সাহায্য করে? নিউট্রোফিল। আর নিউট্রোফিলের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, শ্বেত রক্তকণিকার যে পার্টটা, নিউট্রোফিল সবচেয়ে বেশি থাকে, কিন্তু এখানে এটা হলো না। তারপরে অপশন বলেছে ইওসিনোফিল। ইওসিনোফিলটা কি? এটা আমাদের অ্যালার্জি এবং পরজীবী সংক্রমণের সাড়া দেয়, তাহলে এটা হবে না। তারপর বলেছে লিম্ফোসাইট। আচ্ছা, তারপর বলেছে বেসোফিল। বেসোফিল কি করে? বেসোফিল আমাদের হিস্টামিন নিঃসরণ করে, উদাহ সৃষ্টিকাতে মানে ভূমিকা নেয়, তাহলে এটাও হবে না। তাহলে আমাদের অ্যান্টিবডি তৈরি করে কে? লিম্ফোসাইট। এর ব্যাখ্যা হিসেবে আমরা কি বলতে পারি? এটি দেহের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, আর এটি অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে আমাদের জীবাণুকে নিষ্ক্রিয় করে দেয়, এটাই। চলুন নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। রক্তের পিএইচ মাত্রা সাধারণত কত থাকে? রক্তের যে পিএইচ, রক্তটা কি? রক্ত ক্ষারীয়, তার ক্ষারীয় হতে গেলে পিএইচ কত হবে? মানে পিএইচ এর যে রেঞ্জটা সেটা কত? অপশন এ বলেছে 6 থেকে 4 অম্লীয়, 6 থেকে 4 অম্লীয়। অম্লীয় তো নয়, কেননা আমরা তো জানি রক্ত কি? ক্ষারীয়, তাহলে এটাই প্রথমে এলিমিনেট হয়ে যাবে। প্রশম 7, প্রশম, এটা তো হবেই না। রক্ত কখনোই তীব্র ক্ষারীয় হতে পারে না, তাহলে সেটাও হবে না। তাহলে কোনটা হয়ে যাবে? 7.4। অ্যান্সার উইল বি 7.4। এর ব্যাখ্যা হিসেবে আমরা কি বলতে পারি? সুস্থ মানবদেহে রক্তের পিএইচ মাত্রা একটি নির্দিষ্ট পরিসরের মধ্যে নিয়ন্ত্রিত থাকে, যা যা এটিকে সামান্য ক্ষারীয় করে তোলে। দেহের বিভিন্ন এনজাইম ও শারীরবৃত্তীয় কাজের সঠিক পরিচালনার জন্য এই মাত্রা বজায় রাখে অত্যন্ত জরুরি। তার জন্য চলুন নেক্সট স্লাইডে যাই। তারপর বলেছে যে সার্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার আমরা গ্রুপ টি কাকে বলবো? তাহলে অপশন এ বলেছে গ্রুপ এ। আচ্ছা, গ্রুপ এ তো নয়, কারণ গ্রুপ এ আমাদের গ্রুপ লোহিত রক্তকণিকার এ অ্যান্টিজেন থাকে, এবং এই শুধু এ এবং এ বি গ্রুপ কে, এই গ্রুপ এ যে সে শুধু
এ আর এবি কে রক্ততে দিতে পারবে, তাই এটা হবে না। তারপর গ্রুপ বি, বি কি করবে, বি শুধু বি আর এবি কেই দিতে পারবে, তাই এটাও হবে না। তারপর বলেছে গ্রুপ এবি, গ্রুপ এবি কি করবে, গ্রুপ এবি শুধু এবি গ্রুপের রক্তকেই দিতে পারবে, তাহলে এটাও হবে না, কারণ এবি তো সর্বজনীন গ্রহিতা রিসিপেন্ট, তাহলে কে দাতা, দাতা হলো ও। কারণ কারণ হিসেবে আমরা বলতে পারি যে লোহিত রক্তকণিকার পৃষ্ঠে কোনো অ্যান্টিজেন থাকে না, ফলে এই রক্ত কোনো গ্রুপের ব্যক্তিকে দিলে গ্রহিতার রক্তে থাকা অ্যান্টিবডি কোনো বিক্রিয়া করে না, এই কারণেই ও গ্রুপকে সার্বজনীন দাতা আমরা বলি। আশা করছি ক্লিয়ার। তারপর আমরা আসছি যে পরে কোয়েশ্চেন, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে কোন কণিকা। অপশন এ বলেছে ইওসিনোফিল। ইওসিনোফিল আমাদের কি করে, ইওসিনোফিল আমাদের অ্যালার্জি ও পরজীবী কোনো সংক্রমণ হলে তার বিরুদ্ধে আমাদের ফাইট করতে সাহায্য করে, তাহলে এটা হবে না। তারপর বলেছে যে নিউট্রোফিল, আচ্ছা তারপর বলেছে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা কি করে, আমাদের অক্সিজেনের ট্রান্সপোর্টেশন হিসেবে কাজ করে, বলে সেটাও হবে না। তারপর বলেছে বেসোফিল, বেসোফিল কি করে, ভেসোমিল আমাদের হিস্টামিনের প্রদাহ প্রক্রিয়ায় অংশ নেয়, তাহলে এটাও হবে না, কি হয়ে যাবে নিউট্রোফিল। নিউট্রোফিলটা কেন হবে, কারণ নিউট্রোফিলটা একটা শ্বেত রক্তকণিকারই একটা অংশ, যেটা কি করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেয়। এটি দেহের কোনো স্থানে সংক্রমণ ঘটলে সেখানে পৌঁছে জীবাণু বা মৃতকোষকে গিলে খেয়ে ফেলে বা ধ্বংস করে ফেলে, এই মনোসাইটও এই কাজটি করে থাকে। তাহলে এই নিউট্রোফিল যে কাজটা করছে, নিউট্রোফিলের মতো মনোসাইটও এই কাজটি করে থাকে। আর নিউট্রোফিলের পরিমাণটা কত, আমাদের রক্তে নিউট্রোফিলের পরিমাণ 60 থেকে 70%। আশা করছি ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট হলো রক্ত তঞ্চনে সাহায্যকারী ধাতব আয়ন। রক্ত তঞ্চন মানে রক্ত কোয়াগুলেশন যেটা হচ্ছে তার জন্য কোন ধাতব আয়নটা দায়ী। অপশন এ বলেছে সোডিয়াম। সোডিয়াম আমাদের কি করে, আমরা যখন ভিটামিনের মিনারেলস পড়েছিলাম তখন সেখানে আমরা দেখেছিলাম আমাদের স্নায়ুবিক যে সংকেত পরিবহন সাহায্য করবে কে, আমাদের সোডিয়াম, তাই সেটা হবে না, কারণ আমরা বলেছিলাম সোডিয়াম মিনারেল হিসেবে পড়ানোর সময় আমাদের আমাদের যে নার্ভ ইম্পালসটা সেখানে কিন্তু আমাদের সোডিয়াম, তারপর সোডিয়াম ক্যালসিয়াম এগুলো থাকে, তো সেটা সোডিয়াম পটাশিয়াম এই দুটো থাকে, তাই এটা হলো না। আর আমাদের পটাশিয়াম কি হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে, স্নায়ুর কাজও করে, সেটাও হলো না। তারপর চলে আসছে যে ক্যালসিয়াম, আচ্ছা ক্যালসিয়াম আর বলেছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কেন হবে না, কারণ ম্যাগনেসিয়াম কি করে, আমাদের ম্যাগনেসিয়াম পেশি সংকোচনে সাহায্য করে, রক্ত তঞ্চনে নয়। তাহলে কোন ধাতব আয়ন আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করছে, সেটা হয়ে যাবে ক্যালসিয়াম। কারণ কারণ হিসেবে আমরা বলতে পারি যে এইটা আমাদের এটি একটি বিভিন্ন ধাপে ক্যালসিয়াম আয়ন একটি অপরিহার্য কো ফ্যাক্টর হিসেবে কাজ করে, বিশেষ করে প্রথম মিনকে থ্রম্বিনে পরিণত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আমরা প্রথম মিন থেকে থ্রম্বিনে যখন ব্লাডটা পরিণত হয় সেখানে তাহলে এই ক্যালসিয়াম আয়নটাও যেমন একটা ধাতব আয়ন খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, তার সাথে থ্রম্বোকাইনেস বলেও একটা এনজাইম এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করছি কনসেপ্ট ক্লিয়ার। চলে আসি নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট বলেছে রক্তের কোন উপাদান অ্যালার্জি প্রতিরোধ করে। আমাদের শরীরে যখন অ্যালার্জি দেখতে পাই, মানে অ্যালার্জি আমাদের কিন্তু রক্ত রিলেটেড, রক্তের কোনো কোনো মানে কোনো কিছু লাগলে বা কোনো কিছু প্রবেশ করলে তার এগেনস্টে যেই যেটা হবে তার জন্য অনেক সময় লাল লাল দাগ হয়ে যায় বা গায়ে ফুলে যায়, যে অ্যালার্জি হয় সেটা কার জন্য হবে, শ্বেতকণিকার কোন ভাগটার জন্য হবে। অপশন গুলো একটু দেখে নিন। নিউট্রোফিল, নিউট্রোফিল কি করে, আমাদের ব্যাকটেরিয়ার সংক্রমণে সাড়া দেয়, তাহলে এটা হবে না। তারপর বলেছে ইওসিনোফিল, আচ্ছা তারপর বলেছে মনোসাইট। মনোসাইট কি করে, মনোসাইট আমাদের জীবাণু ভক্ষণ করে আর দীর্ঘস্থায়ী সংক্রমণে সাহায্য করে, তাহলে এটাও হবে না। তারপর বলেছে লিম্ফোসাইট, লিম্ফোসাইট কি করে, আমাদের অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করছে, তাহলে এটাও হবে না। তাহলে কি হয়ে যাবে, অ্যালার্জি প্রতিরোধ করতে সাহায্য করে আমাদের ইওসিনোফিল। এর ব্যাখ্যা হিসেবে কি বলতে পারি, দেহে অ্যালার্জি, যখন দেহে কোনো অ্যালার্জি মানে প্রতিক্রিয়া হয় তখন রক্তে ইওসিনোফিলের সংখ্যা বৃদ্ধি পায়, এরা হিস্টামিনের মতো প্রদাহ সৃষ্টিকারী পদার্থের প্রভাবকে প্রশমিত করে অ্যালার্জির লক্ষণগুলো কমাতে সাহায্য করে। আশা করেছি যে বুঝতে পেরেছেন। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। তারপর বলছে মানুষের লোহিত রক্তকণিকার আকৃতি কেমন। মানুষের যে লোহিত রক্তকণিকা আমরা পার্ট 1 এর ক্লাসে বলেছিলাম
যে লোহিত রক্তকণিকা দেখি, তাহলে মানুষের লোহিত রক্তকণিকা তার আকৃতি কেমন? গোলাকার বা উত্তল? একদমই না। এটা কি হয়, মানে একটি সাধারণ কোষের আকৃতি হতে পারে, এটা আরবিসির আকার গোলাকার বা উত্তল হবে না। তারপর কি বলছে, অনিয়মিতকার, শ্বেত রক্তকণিকার আকৃতি অনিয়মিতকার হয়, এটাও হবে না। তারপর বলেছে দ্বি অবতল ও চাকতির মতো, আচ্ছা। তারপর বলেছে মাকু আকৃতি, মাকু আকৃতি মসৃণ পেশি কোষের আকৃতি মাকু আকৃতি, সেটাও হবে না। আমরা প্রথমেই বলেছিলাম আরবিসি পড়ানোর সময় যে আমাদের আরবিসি দেখতে বাইকনকেভ বা দ্বি অবতলাকার বা চাকতির মতো, সেটাই এখানে বলা হয়েছে। আর এর কাজ কি, এটা আমাদের রক্তের ও কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন পরিবহনে সাহায্য করে। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন বলেছে এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের আবিষ্কারক কে? আমরা যে ব্লাড গ্রুপিংটা পড়েছিলাম পার্ট 1-এ, যে তার মধ্যে যে এ বি ও চারটে ভাগ ছিল, সেই যে এবিও গ্রুপটা, তার আবিষ্কারক কে? প্রথম অপশন বলেছে লুই পাস্তুর। লুই পাস্তুর তো হবেই না, লুই পাস্তুর ইনি পাস্তুরাইজেশন প্রসেসে সাহায্য করেছিলেন, জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন, তাহলে এটা তো উনি লুই পাস্তুর হবেই না। তারপর বলেছে রবার্ট হুক, রবার্ট হুক কি করেছিলেন, উনি কোষ আবিষ্কার করেছিলেন, এটাও হবে না। তারপর বলেছে কার্ল ল্যান্ডস্টাইনার, আচ্ছা। তারপর বলেছে উইলিয়াম হার্ভে, উইলিয়াম হার্ভে কি করে, তিনি মানব দেহে রক্ত সঞ্চালন পদ্ধতি সঠিকভাবে বর্ণনা করেন, তাহলে এটা হবে না, তাহলে হয়ে যাবে কার্ল ল্যান্ডস্টাইনার। এটা ইনি কবে করেছিলেন, ইনি 1901 সালে করেছিলেন। উনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন, অস্ট্রিয়ান বিজ্ঞানী ছিলেন। তিনি প্রথম মানুষের রক্তের বিভিন্ন গ্রুপের অস্তিত্ব প্রমাণ করেন, এটি একটি যুগান্তকারী আবিষ্কার 1930 সালে, এইটার জন্য উনি নোবেল প্রাইজও পেয়েছিলেন। তাহলে কিন্তু একটা স্ট্র্যাটেজিকেরও কোয়েশ্চেন হয়ে গেল, তাহলে এই ব্লাড গ্রুপিং করার জন্য নোবেল প্রাইজ কে পেয়েছিলেন, এই কার্ল ল্যান্ডস্টাইনার। কত সালে, 1930 সালে। কারণ আমাদের ব্লাড গ্রুপটা ভীষণ একটা রোল প্লে করে আমাদের জীবনে, আমাদের ব্লাড গ্রুপটা আবিষ্কার না হতো তাহলে তো আমাদের যে যে যাকে তাকে ব্লাড দিয়ে দেবে, তার ফলে মানুষ মারাও যেতে পারে। আমার শরীরে যে ব্লাড গ্রুপটা আছে তার এগেনস্টে যদি সেই ব্লাড গ্রুপেরই রক্ত আমি না পাই, বা তার যেই রক্ত তার যেটা দিতে পারে সেটা না দিয়ে যদি অন্য কোনো মিসম্যাচ হয়ে যায়, আমি কিন্তু মরে যাবো, কেননা তখন সেটা রিয়াকশন তৈরি করবে। তাই এটা তার জন্য এই আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। আশা করছি ক্লিয়ার। চলুন নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কোন রোগ হয়? আমি পার্ট 1-এ অনেক মানে বলে দিয়েছিলাম ডিসঅর্ডার গুলো, দেখুন কোয়েশ্চেনেও রাখা হয়েছে এর জন্য, যে এগুলো খুব পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। তো অপশন এ বলেছে লিউকোমিয়া, লিউকোমিয়া, লিউকো লিউ লিউকোসাইটের মধ্যে এটা পড়বে, লিউ লিউ রিলেটেড করে মনে রাখতে বলেছিলাম, তো এটা তো হবেই না কারণ এটা শ্বেত রক্তকণিকা রিলেটেড। তারপর বলছে থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া কি করে, থ্যালাসেমিয়া একটা বংশগত রোগ, আর এটা হিমোগ্লোবিনের ত্রুটিজনিত, মানে আমাদের হিমোগ্লোবিনের না আলফা বিটা অনেক ভাগ হয়, এত আপনাদের লাগবে না, কিন্তু মানে এটা একটা হিমোগ্লোবিন জনিত রোগ, ডিজিজ আর কি। তো এটাও হবে না। তারপর আসছে অ্যানিমিয়া, আচ্ছা। তারপর বলেছে হিমোফিলিয়া, হিমোফিলিয়াও একটা বংশগত রোগ, এটা রক্ত তঞ্চন করতে দেয় না, তো এটা হবে না। তাহলে কি হয়ে যাবে, অ্যান্সার উইল বি অ্যানিমিয়া। অ্যানিমিয়া মানে হলো হিমোগ্লোবিন কমে যায়। এর ব্যাখ্যা হিসেবে আমরা কি জানবো, যে অ্যানিমিয়া রক্তস্বল্পতা হলো এমন একটি অবস্থা যেখানে রক্তের লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের ঘনত্ব স্বাভাবিকের চেয়ে কমে যাবে, এর ফলে দেহের কোষ পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে পারে না এবং ক্লান্তি ও দুর্বলতার মতো লক্ষণগুলো দেখা যায়। কেননা আমরা দেখে থাকি যাদের শরীরে একটু অ্যানিমিয়া হয় তাদের একটু দেখবেন মানে দেখতে পেল 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 লাইক পেল লাইক ফেস, মানে এটা ফ্যাকাশে ফ্যাকাশে বা হয়ে যায়, আর একটু উইকনেস ফিল করে, কেননা আমাদের শরীরে রক্ত যদি কমে যায়, রক্তের পরিমাণটা, তাহলে আমাদের ব্লাড প্রেশারটাও কমে যাবে, একটার সাথে একটা ইন্টার রিলেটেড। তো তখন আমাদের কিন্তু স্নায়ুর দুর্বলতা তৈরি হবে একটা, কারণ ব্লাড প্রেশার কমে গেলে আমাদের মাথা টাথা ঘুরবে, এইসব হলো তার সিমটম। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে, এটা আশা করি ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন বলেছে কোন রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন? অপশন এ বলেছে মনোসাইট ও লিম্ফোসাইট, মনোসাইট ও লিম্ফোসাইট এটা হবে না, কেন বলেছে নিউক্লিয়াস বিহীন। মনোসাইট আর লিম্ফোসাইট কেন হলো না, কারণ মনোসাইট আর লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকার পার্ট, আর শ্বেত রক্তকণিকা পড়ার সময় আমরা বলেছিলাম যে শ্বেত রক্তকণিকা হলো মানে যার মধ্যে নিউক্লিয়াস যুক্ত, তাহলে এটা হবে না। তারপর বলেছে লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকা, আচ্ছা। তারপর বলেছে নিউট্রোফিল ও বেসোফিল, নিউট্রোফিল ও বেসোফিল এটাও হবে না, কেননা এটাও শ্বেত রক্তকণিকার পার্ট, এটাও নিউক্লিয়াস যুক্ত,
আর শুধুমাত্র শ্বেত রক্তকণিকাও হবে না, কারণ শ্বেত রক্তকণিকা ইটসেলফ নিউক্লিয়াস আছে যার মধ্যে। তাহলে কোনটা হয়ে যাবে? অ্যান্সার উইল বি লোহিত রক্তকণিকা অনুচক্রিকা। আমরা লোহিত রক্তকণিকার মধ্যেও কোনো রকম নিউক্লিয়াস দেখতে পাই না, আবার অনুচক্রিকার মধ্যেও কোনো রকম নিউক্লিয়াস দেখতে পাই না। এর সাথে আরেকটা আমি পার্ট অনেক বলেছিলাম, আবারও বলে দিই, স্তন্যপায়ী কোনো প্রাণীদের রক্তে লোহিত রক্তকণিকা দেখা যায় না, এক্সেপশনাল উটের রক্তে হিমোগ্লোবিন দেখা যায়। এটা মেনশন করা নেই, না করা নেই এখানে, আপনারা মনে রাখুন। এক্সপ্লেন হিসেবে আমরা কি বলতে পারি? এক্সপ্লেনেশন: স্তন্যপায়ী প্রাণীদের পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, যাতে হিমোগ্লোবিনের জন্য আরো বেশি জায়গায় থাকে। আর অনুচক্রিকা গুলো মেগাক্যারিওসাইট নামক বড় কোষের সাইটোপ্লাজমে খন্ডিত অংশ হওয়ায় এগুলোতেও নিউক্লিয়াস থাকে না। দেখুন, যেই সেলের মধ্যে সাইটোপ্লাজম বেশি থাকবে, তো সেখানে আর নিউক্লিয়াস থাকার মতো জায়গা নেই, তার জন্য নিউক্লিয়াস থাকে না। এটাই আশা করি কনসেপ্ট ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলছে, রক্তরসের প্রধান প্রোটিন কোনটি? অপশন এ বলেছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন তো আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে থাকছে, তাহলে এটা হবে না। অপশন বি বলেছে মায়োগ্লোবিন। মায়োগ্লোবিন কি? মায়োগ্লোবিন হলো পেশি কোষে অক্সিজেন সঞ্চয় করি একটা প্রোটিন, সেটাও হবে না। আর অ্যালবুমিন, আচ্ছা। তারপর বলেছে কেরাটিন। কেরাটিন কি? কেরাটিন আমাদের চুল, নখ, ত্বকের গাঠনিক প্রোটিন তৈরি করতে সাহায্য করে, তাহলে সেটাও হবে না। তাহলে কি হয়ে যাবে? রক্তরসের একটা প্রোটিন কি? অ্যালবুমিন। খুব ভালো কোয়েশ্চেন। এর এক্সপ্লেনেশন হিসেবে আমরা কি মনে রাখবো? যে রক্তরসের বিভিন্ন প্রকার প্রোটিন থাকে, যার মধ্যে অ্যালবুমিনের পরিমাণটা সবচেয়ে বেশি। দেখুন, এইটা মানে এই যে বলছে রক্তরসের প্রধান প্রোটিনটা কি, এই কোয়েশ্চেনটা এইভাবে না আছে, এইভাবেও আসতে পারে যে রক্তরস মানে রক্তের মধ্যে কোন মানে প্রোটিন অংশটা তো অ্যালুমিনও থাকছে, গ্লোবিউলিন থাকছে, ফাইব্রিনোজেনও থাকছে, সবগুলোই থাকছে। এবার আপনাকে কোয়েশ্চেন দিয়ে দিতে পারে যে কোন প্রোটিনের পরিমাণটা সবচেয়ে বেশি, তাহলে কোন প্রোটিনের পরিমাণটা সবচেয়ে বেশি? সেটা হলো অ্যালবুমিন, প্রায় 60% মতো থাকে। এর কাজ কি? এটি রক্তের অভিস্রাবণিক চাপ বা অসমোটিক প্রেসার বজায় রাখে, যা রক্তনালীর মধ্যে জলীয় অংশ ধরে রাখতে সাহায্য করছে। আশা করছি এই কোয়েশ্চেনটা নিয়ে কোনো ডাউট আর থাকার কথা নেই। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। তারপরে কোয়েশ্চেন বলে যে RH ফ্যাক্টরটা কি? RH ফ্যাক্টরটা কি? এটা খায় না, মাথায় দেয় না, কি এটা কি? তো আমরা জানবো কি? আমরা পার্ট 1 এ জেনেছিলাম RH ফ্যাক্টরটা কি, যেটা রেসার্চ বানারের থেকে এসেছে টার্মটা RH। তো এখানে অপশন কি দিয়েছে? যে এ বলেছে একটি ভিটামিন। ভিটামিন কি করে? ভিটামিন একটা জৈব অণু, দেহের একটা অত্যাবশ্যকীয় মানে প্রয়োজনীয় জিনিস, কিন্তু সেটা RH ফ্যাক্টর নয় একদমই। তো প্রথমে এলিমিনেট করছি। অপশন বি বলেছে হরমোন। হরমোন একদমই নয়। এটা কি করে? হরমোন আমাদের শরীরে মানে বার্তাবহ তৈরি করে একটা, মানে এটা তো অন্তঃকোরা গ্রন্থি হিসেবে, এটা একদমই হবে না। তারপর বলেছে এক প্রকার অ্যান্টিজেন। আচ্ছা। তারপর বলেছে একটি উৎসেচক। উৎসেচক কি করে? আমাদের উৎসেচক একটা জৈব অনুঘটকের কাজ করে, সেটাও হবে না। মানে কোনো রাসায়নিক বিক্রিয়ায় আমাদের আমাদের শরীরের মধ্যেও তো মানে কেমিক্যাল রিয়াকশন হয়, সেই কেমিক্যাল রিয়াকশনের উৎসেচক কি করে? একটা অনুঘটক হিসেবে কাজ করে, মানে রিয়াকশনটা গতিটা বাড়াবে কি কমাবে তাতে সাহায্য করে, তো সেটাও হবে না। তাহলে কি হয়ে যাবে? এই RH টা হলো এক প্রকারের অ্যান্টিজেন। ব্যাখ্যা হিসেবে আমরা কি মনে রাখবো? যে RH ফ্যাক্টর হলো লোহিত রক্তকণিকার কোষ পর্দার উপর অবস্থিত এক ধরনের প্রোটিন অ্যান্টিজেন। যাদের রক্তে অ্যান্টিজেন থাকে তাদের RH পজিটিভ বলে, আর যাদের রক্তে থাকে না তাদের RH নেগেটিভ বলবো। এই অ্যান্টিজেনটা যাদের রক্তে আছে তাদের আমরা পজিটিভ বলবো, যাদের থাকছে না অ্যাবসেন্ট তাদের আমরা RH নেগেটিভ বলবো। আমাদের যে ব্লাড গ্রুপ আছে বি এ বি ও, সবগুলোই A পজিটিভ A নেগেটিভ, বি পজিটিভ বি নেগেটিভ, বি পজিটিভ বি নেগেটিভ, ও পজিটিভ ও নেগেটিভ হয়। সবগুলোই যাদেরই RH অ্যান্টিজেনটা আছে তাদের পজিটিভ, যাদের নেই তাদের নেগেটিভ বলবো। আশা করছি ক্লিয়ার। চলে আসে নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? আমরা যে রক্তচাপ মানে কি? কাইন্ড অফ মানে প্রেশারটা, রক্তের চাপ, রক্তের প্রেশার, ব্লাড প্রেশার ইংলিশে যদি বলি, তার যন্ত্রের নামটা কি? থার্মোমিটার কি করে? আমাদের থার্মোমিটার আমাদের শরীরের তাপমাত্রা, উষ্ণতা কতটা আছে সেটা ডিনোট করে, সেটা একদমই হবে না। তারপর ব্যারোমিটার কি করে? বায়ুমণ্ডলের চাপ পরিমাপ, এটাও হবে না। তারপর বলেছে স্পিগমোম্যানোমিটার। আচ্ছা। তারপর বলেছে স্টেথোস্কোপ। স্টেথোস্কোপের মাধ্যমে আমরা কি শুনি? হৃৎপিণ্ডে যে লাভ ডাব সাউন্ডটা হয়, মানে ডায়াস্টোসিস, সেই সাউন্ড গুলো শুনতে পাই, বা শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাই, ব্রিদিং সাউন্ডটা সেটা শুনতে পাই স্টেথোস্কোপের মাধ্যমে, সেটাও হবে না। তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে স্পিগমোম্যানোমিটার।
স্ফিগমোম্যানোমিটারের মধ্যে কি বলেছে, যে এই যন্ত্রটি ব্যবহার করে ধমনির উপর রক্তের সিস্টোল চাপ আর ডায়াস্টলিক চাপের পরিমাণ করা হয়। সাধারণত এটা পারদ মানে এই যে মেজারমেন্টটা আমরা নিই, যে আমরা মোটামুটি ব্লাড প্রেশারের স্বাভাবিক রেঞ্জ বলতে পারি 120/80। এই 120 যেটা, সেটাকে আমরা বলবো সিস্টোল উপরেরটাকে, আর 80 যেটা বলি সেটা হলো আমাদের ডায়াস্টোলিক প্রেশার। এটা আমরা কি দিয়ে ডিনোট করি, প্রতিটার তো একটা একক হয়, এর এককটা হলো এই mmHg এককে প্রকাশ করা হয়। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। কোন রোগে রক্ত সহজে জমাট বাঁধে না? কোন এমন রোগ যেটা হলে রক্ত তাড়াতাড়ি জমাট বাঁধতে চায় না? অপশন এ বলেছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া কি? অ্যানিমিয়াটা হলো আমাদের হিমোগ্লোবিনের ডেফিসিয়েন্সি বা হিমোগ্লোবিন কমে গেলে হয়, তাহলে এটা একদমই হবে না। তারপর অপশন বি বলেছে লিউকোমিয়া। লিউকোমিয়াটা কি? আমাদের শ্বেত রক্তকণিকা ক্যান্সার, মানে লিউকোমিয়া অত্যাধিক শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে গেলে হয়, সেটার জন্য আমাদের ক্যান্সারও হতে পারে, সেটা তো হবেই না। আর তারপর বলেছে হিমোফিলিয়া। আচ্ছা, তারপর বলেছে পলিসাইটোমিয়া। পলিসাইটোমিয়া কি? এটাও কি করে? লোহিত রক্তকণিকার সংখ্যা যখন অত্যধিক বেড়ে যাবে তখন হয়, তাহলে সেটা তো জমাট বাঁধা রিলেটেড নয়, এটাও হলো না। তাহলে কি হয়ে যাবে? অ্যান্সার উইল বি হিমোফিলিয়া। কেন হচ্ছে ব্যাখ্যা হিসেবে মনে রাখবো যে হিমোফিলিয়া একটি আমাদের বংশগত রোগ। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে বংশগত রোগটা কি, অপশন গুলো এইগুলো দিতে পারে, অ্যানিমিয়া, লিউকোমিয়া, হিমোফিলিয়া। মানে দেখুন, এখানে আমি প্রথমেই যখন বললাম যে কোয়েশ্চেন গুলো পড়লেই পরীক্ষা আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ শুধুমাত্র এই কোয়েশ্চেনই না, কোয়েশ্চেনের সাথে যে ব্যাখ্যাগুলো দেওয়া হচ্ছে, তারা অপশন গুলো দেওয়া হচ্ছে, সেগুলো একটু মনে রাখতে হবে। কারণ এই যে অপশন গুলো ডিসকাস করা হচ্ছে, ব্যাখ্যা দেওয়া হচ্ছে, সেই ব্যাখ্যা থেকেও কোয়েশ্চেন আসতে পারে, অপশন থেকেও কোয়েশ্চেন আসতে পারে, তাই আমি প্রথমে মেনশন করেছি যে এর বাইরে আসবে না। আশা করছি ক্লিয়ার। তাহলে হিমোফিলিয়া একটা বংশগত রোগ, তাহলে একটা বংশগত রোগ বলে আপনারা হিমোফিলিয়া মনে রাখবেন। এটা কি করে? যেখানে রক্তের নির্দিষ্ট ক্লটিং ফ্যাক্টর, যেমন ফ্যাক্টর 8 থেকে 9 অভাব থাকে, এর ফলে আঘাত লাগলে কেটে গেলে রক্তপাত সহজে বন্ধ হয় না, দীর্ঘ সময় রক্তক্ষরণ চলতে থাকে। তার জন্য আমরা হিমোফিলিয়াটাকে কি বলবো? রক্ত জমাট না বাঁধা জনিত রোগ। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। রক্তে WBC এর সংখ্যা অস্বাভাবিক বেড়ে গেলে, রক্তে যখন WBC সংখ্যা অস্বাভাবিক বেড়ে যাবে, RBC বেড়ে গেলে আমরা বললাম পলিসাইথোমিয়া। সেরকম ভাবে WBC সংখ্যা যখন অনেক বেড়ে যাবে তখন তাকে আমরা কি বলবো? অপশন রয়েছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া তো হবেই না, অ্যানিমিয়া হলো হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি। তারপর লিউকোপেনিয়া। আচ্ছা, লিউকোপেনিয়া কি? পেনিয়া টার্মসটা পেনিয়া, লিউকোসাইট থেকে, মানে শ্বেতকণিকা জনিতই, কিন্তু পেনিয়া মানে বলেছিলাম কম মনে রাখবেন, কারণ আমরা ওখানে থ্রম্বোপেনিয়াও পড়েছিলাম, থ্রম্বোসাইটোসিসের মধ্যে, থ্রম্বোসাইটের মধ্যে। পেনিয়া বলেছে, তার মানে এইটা লিউকোপেনিয়া হলো শ্বেত রক্তকণিকা কমে যাওয়া রিলেটেড। কিন্তু কোয়েশ্চেনটা তো আমাদের চেয়েছে অস্বাভাবিক বেড়ে গেলে, তারপর বলেছে লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার। তাহলে এটাই হয়ে যাবে উত্তর, যে লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার। থ্রম্বোসাইটোসিসও হবে না, কারণ এটা অনুযুক্তিকা রিলেটেড। আশা করছি বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন। রক্তের কোন উপাদান দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে? অপশন এ বলেছে শুধুমাত্র লোহিত রক্তকণিকা, শুধুমাত্র শ্বেত রক্তকণিকা, রক্তরস, নাকি অনুচক্রিকা। তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার উইল বি রক্তরস। কারণ আমাদের রক্তরসের পরিমাণই তো কত? আমাদের রক্তরসের পরিমাণ 55%। তো আমাদের মানে বেশিরভাগ পরিমাণই তো অংশই জল, তাই সারা শরীরে তাপ পরিবহন ও বিতরণ করে। এটি দেহের উষ্ণ অংশ থেকে তাপ শোষণ করে অপেক্ষাকৃত শীতল অংশে ছড়িয়ে দেয়। এইভাবে শরীরের সামগ্রিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আর সমতা বজায় রাখতে সাহায্য করে। তার জন্য রক্তরস হয়ে গেল। আশা করছি কনসেপ্ট ক্লিয়ার, কোয়েশ্চেন গুলোও বোঝা গেছে। এই আপকামিং এক্সামের জন্য এই 25টা কোয়েশ্চেন ভীষণই ইম্পর্টেন্ট, আর ব্যাখ্যাগুলো শুনে নেবেন, অপশন গুলো ব্যাখ্যা করা হয়েছে সবগুলো শুনে নেবেন, তাহলে ব্লাড রিলেটেড আর কোনো ডাউট থাকবে না। আজকের ক্লাসটা এখানে আমি শেষ করছি। যদি কোনো আরো কিছু থাকে কোয়েশ্চেন বা কোয়ারিজ, আপনারা SMS এ টাইপ করে জানান। ওকে, টাটা।